অনেক কষ্টে দিনের পর দিন ব্রজগোপালবাবু এখন তার ৮০-র ওপর, বোধহয় ৮৫ বছর বয়স। 90-র কাছাকাছি বয়সটা, একটু পাল্টে যাচ্ছে। কত 90? 85। হ্যাঁ, 85 বছর বয়স। তিনি দিনের পর দিন বেলুড় মঠে যেতেন। আমরা খুব আশার কথা শোনাতে পারতাম না, কেননা আমাদের এত তালিকা এবং সেই অনুযায়ী সন্ন্যাসী সংখ্যা অতটা নয়। যে সেন্টারগুলো চলছে তারা প্রত্যেকে কাজের পরিমাণ অনেক বেড়ে গেছে। যাদের দায়িত্ব নেওয়া হয়েছে তাদের দিকে আমাদের প্রথম তাকাতে হবে। এইসব নিয়ে আমরা বেলুড় মঠ কর্তৃপক্ষ, মানে রামকৃষ্ণ মঠ মিশন কর্তৃপক্ষ ন্যায্যভাবেই, যথার্থ কারণেই, আমাদের কোনো দোষ নয় যে দোষ করেছি এখন ভুল স্বীকার করছি সেই নয়, আমরা সঠিকভাবেই আমরা কোনো এতদিন ধরে কোনো উৎসাহের কথা শোনাতে পারিনি। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন আমাদের রামকৃষ্ণ মিশন সারাটির সম্পাদক পূজ্যপাদ প্রাণরূপানন্দজি মহারাজ। এরপরে আমরা বরণ করে নেব পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, অধ্যক্ষ শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশন কামারপুকুর। এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজকে, অধ্যক্ষ শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশন কামারপুকুর। এরপর আমরা বরণ করে নেব পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রাণরূপানন্দজি মহারাজ। আচ্ছা, আমরা বরণ করে নিচ্ছি পূজ্যপাদ বশিষ্ঠানন্দজি মহারাজকে আমরা বরণ করে নিচ্ছি। একটু উলুধ্বনি সবাই মিলে। এরপরে আমরা বরণ করে নেব প্রাণরামানন্দজি মহারাজ, পূজ্যপাদ অধ্যক্ষ শ্রী রামকৃষ্ণ মঠ গৌরহাটি। তারপরে আমরা বরণ করে নেব পূজ্যপাদ শ্রীমৎ স্বামী নিত্যযুক্তানন্দজি মহারাজ, অধ্যক্ষ শ্রী রামকৃষ্ণ মঠ ময়ালি ছাপুর। এরপরে বরণ করে নেব পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অজয়ানন্দজি মহারাজকে। এটা উলুধ্বনি সবাই মিলে। এরপরে আমরা প্রাণরূপানন্দজি মহারাজকে বরণ করে নেব। একটু উলুধ্বনি সবাই মিলে মায়েরা। শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে আমরা বরণ করে নিচ্ছি। এরপরে আমরা ধর্ম সভা শুরু করব। এই ধর্মসভা পরিচালনা করবেন শ্রীমৎ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ।
আনুষ্ঠানিকভাবে বেলুড় মঠ, আনুষ্ঠানিকভাবে চন্দ্রামণি সেবাশ্রম আজ থেকে রামকৃষ্ণ মিশন সারাটিতে পরিণত হলো। বেলুড় মঠ এটিকে টেক আপ করেছেন। এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হচ্ছে এই মুহূর্তে। সবাই মিলে উলুধ্বনি দিন, সবাই মিলে উলুধ্বনি দিন। একটা ঐতিহাসিক মুহূর্ত। যে মঠের পথ চলা শুরু হয়েছিল সেই 91 সাল থেকে আজকে 2024-এ এসে রামকৃষ্ণ মঠ ও মিশন এটিকে টেক আপ করেছে। এটা আমাদের অত্যন্ত আজকে গর্বের দিন এবং সারাটি বাসীর কাছে একটা উজ্জ্বলতম দিন। আজকে এই পুণ্য দিনে বেলুড় মঠ থেকে আমরা পেয়েছি শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে। মহারাজের হাতে এই এতদিন সারাটি শ্রীরামকৃষ্ণ চন্দ্রামণি সেবাশ্রমের যে যারা ছিলেন পরিচালন কমিটির যারা সদস্যরা, তারা গত 14 তারিখে এটা রামকৃষ্ণ মিশনকে তারা হস্তান্তর করেছেন। আজকে পূজনীয় বলভদ্রানন্দজি মহারাজের হাতে পূর্বতন যে কমিটি ছিলেন এরা সকলে আশ্রমের দলিল ইত্যাদি যা কাগজপত্র সবকিছু মহারাজের হাতে তুলে দেওয়া হচ্ছে। রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে এটা আমি গ্রহণ করলাম এবং রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে এই রামকৃষ্ণ মিশন সরাটি কেন্দ্রের যিনি নতুন সচিব বা সেক্রেটারি স্বামী প্রাণরূপানন্দ তার হাতে দাও ছবি তো ঠিক আছে। আচ্ছা আবার তো ব্যাক করতে হচ্ছে, ফাস্ট ফরওয়ার্ড করতে হবে। ঠিক আছে
সাজ এবং পুষ্প নিয়ে দাঁড়াবার জন্য অনুরোধ জানাবো, সকলকে অনুরোধ জানাই। আর যারা এই নগর পরিক্রমায় অংশগ্রহণ করেছিলেন তাদেরকে জানাই তারা টিফিন গ্রহণ করে এই মন্দিরের প্রাঙ্গণেই থাকবেন। আমরা সকলে মিলে মহারাজকে আহ্বান জানিয়ে আমাদের এই মন্দিরে নিয়ে আসব। আমাদের যে সারাটি প্রাইমারি স্কুল আছে ওখান থেকে আমরা মহারাজকে আহ্বান জানিয়ে নিয়ে আসব। যারা নগর পরিক্রমায় গেছিল তারা সকলেই প্রসাদ টিফিন গ্রহণ করে এই মন্দির প্রাঙ্গণেই থেকে যাবে।
পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নিলেন রামকৃষ্ণ মিশন সারাটি এই প্রতিষ্ঠানের সম্পাদক শ্রীমৎ স্বামী প্রাণরূপানন্দজি মহারাজ। অনেক কষ্টের দিনের পর দিন ব্রজগোপালবাবু, এখন তার 80-র ওপর, বোধহয় 85 বছর বয়স, 90-র কাছাকাছি বয়সটা একটু পাল্টে যাচ্ছে। কত 90? 85, হ্যাঁ 85 বছর বয়স। তিনি দিনের পর দিন বেলুর মঠে যেতেন। আমরা খুব আশার কথা শোনাতে পারতাম না, কারণ আমাদের এত তালিকা এবং সেই অনুযায়ী সন্ন্যাসী সংখ্যা অতটা নয়। যে সেন্টারগুলো চলছে তারা প্রত্যেকে কাজের পরিমাণ অনেক বেড়ে গেছে। যাদের দায়িত্ব নেওয়া হয়েছে তাদের দিকে আমাদের প্রথম তাকাতে হবে। এইসব নিয়ে আমরা বেলুর মঠ কর্তৃপক্ষ, মানে রামকৃষ্ণ মঠ মিশন কর্তৃপক্ষ ন্যায্যভাবেই, যথার্থ কারণেই, আমাদের কোনো দোষ নয় যে দোষ করেছি এখন ভুল স্বীকার করছি সেই নয়, আমরা সঠিকভাবেই, আমরা কোনো এতদিন ধরে কোনো উৎসাহের কথা শোনাতে পারিনি। কিন্তু গত 2-3 বছর ধরে হঠাৎ একটা সময়ের পক্ষে সৌভাগ্য, ঠাকুর তার কাজ যাকে খুশি তাকে দিয়ে করাতে পারেন, আমি কিছুই করিনি, কিন্তু এখানে যে থাকতে পারলাম এই ঐতিহাসিক মুহূর্তে, আপনারা এই চন্দ্রামণি আশ্রম, এতদিন ধরে প্রাইভেট আশ্রম ছিল, আপনারা সব দলিলপত্র রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন এবং সেটা রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম। এটা আমার বিশেষ সৌভাগ্য। এরকমটা হওয়ার কথা ছিল না, কিন্তু ঘটনাচক্রে আমি এখানে উপস্থিত থাকতে পারলাম, সেই জন্য আমার এটা খুব ভালো লাগছে। তা যাই হোক, মঞ্চে বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন। বশিষ্ঠানন্দজি আমার গুরুজন, তাকে প্রণাম জানাচ্ছি। লোকোত্তরানন্দজি, প্রাণারামানন্দজি, প্রাণরূপানন্দজি, অজয়ানন্দজি, তপন মহারাজ আপনার নাম? অজয়ানন্দজি, তারপরে নিত্য যুক্তানন্দজি, আচ্ছা, মেঘনাথ মহারাজ, তারপরে আমাদের নতুন সেক্রেটারি প্রাণরূপানন্দজি। কেউ বাদ পড়লো নাকি? আচ্ছা, সবাইকে প্রীতি নমস্কার জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। মঞ্চের সামনে খুব ভালো বিখ্যাত লোকেরা দুজন বসে আছেন, ভয় লাগে, হ্যাঁ, তাদেরকে নমস্কার জানাচ্ছি। তরিতবাবু, পূর্বা সেনগুপ্ত এবং আপনারাই হচ্ছেন আসল যারা ভক্তবৃন্দ আছেন। এদের জন্যই ঠাকুর অবতারই আসে ভক্তদের জন্য। ঠাকুর বলছেন অবতার ভক্তির অবতার, জ্ঞানপথে অবতার নেই। জ্ঞানপথে মানে এই ব্রহ্মজ্ঞান যারা বলে, সেখানে আমিও ব্রহ্ম, সবাই ব্রহ্ম, অবতারও ব্রহ্ম। কাজে জ্ঞানীদের জন্য অবতার নয়, কিন্তু জ্ঞানীদের জন্য অবতার। জ্ঞানীদের জন্য অবতার কি আমরা এখন বিশ্বাস করি, শ্রীরামকৃষ্ণ আসার পরে আমরা বিশেষ করে বিশ্বাস করি যে আমি ভক্তিপথেই যাই বা জ্ঞানপথেই যাই, ওই শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী, এদের কৃপা না হলে এগোনো খুব কষ্ট। কাজে শ্রীরামকৃষ্ণ ভগবানের অবতার, সারদা দেবী ভগবতীর অবতার, এবং এই অবতারে দুই অবতার, ভগবানের অবতার, ভগবতীর অবতার বারবার একসঙ্গে আসে। কিন্তু এই অবতারের বৈশিষ্ট্য হচ্ছে কি দুজনেই অ্যাক্টিভ, দুই অবতারের যুগ্ম লীলা। যেমন আমরা এবার কি হয়েছে আপনারা সবাই জানেন যে আমরা যেমন দেখি ওই রিলে রেসে, যেমন আমরা দেখি যে কিছুক্ষণ পর্যন্ত দৌড়লো একটা দল, তারপরে আবার গিয়ে ব্যাটনটা দিয়ে দেয়, তিনি আবার দৌড়ান। হচ্ছে স্বামীজি এই ভাবটা পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। স্বামীজি যে সংঘ করেছেন সেটা পাশ্চাত্যের প্রভাবে নয়, শ্রীরামকৃষ্ণ বলে গেছিলেন এদের সংঘ করতে হবে। শ্রীরামকৃষ্ণ পেয়েছিলেন জগৎ জননীর কাছ থেকে। উনি আমি পেয়েছি, আমি বলছি এটা তো বলতেন না, উনি বলতেন জগৎ জননী আমাকে বলে দিয়েছে যে আমার মধ্যে যে উদার ভাবগুলো প্রচারিত হয়েছে সেইভাবে একটা নতুন সম্প্রদায় তৈরি করতে হবে। সেটাই হচ্ছে পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ ও মিশন। এবং ঠাকুর স্বামীজি মানে তার দেহত্যাগের আগে দিনের পর দিন স্বামীজিকে নিভৃতে ঘরে ডেকে সেগুলো বলে গেছেন, এইভাবে থাকবি, এদেরকে খুব ভালোবাসবি,
এরা যাতে চলে না যান সেটা দেখবি। স্বামীজি এই সংঘ, ঠাকুর সংঘটাকে ধারণা করেছেন আর স্বামীজি সেটাকে রূপ দিয়েছেন। সেই জন্য আমরা বলি রামকৃষ্ণ সংঘ শ্রীরামকৃষ্ণ প্রতিষ্ঠা করেছেন। মহাপুরুষ মহারাজ বলতেন, একবার লেডি লিটন এসছেন, লেডি লিটন না লেডি কারমাইকেল, লর্ড তাকে ঠাকুর বললেন, না মিন্টো তাকে মহাপুরুষ মহারাজ বললেন, তিনি বলছেন স্বামীজি তো এসব করেছেন, না শ্রীরামকৃষ্ণ করেছেন। তা শ্রীরামকৃষ্ণ চিন্তা করলেন, স্বামীজি রূপ দিলেন, মাঝখানে আরেকজনকে বাদ দিলে হবে না, সেটা হচ্ছে সিসি মা। স্বামীজি বলছেন কেউ আমাদের পেছনে আসেনি, শুধুমাত্র সিসি মা ঠাকুরের চলে যাওয়ার পর, এবং তিনি এদেরকে মদত দিয়েছেন। তিনি না থাকলে এই সঙ্গ হয় না, সেজন্য স্বামীজি তাকে সঙ্গ জননী করে দিয়ে গেছেন। এবং স্বামীজি সিসি মা বলেছেন নরেন যেভাবে বলেছে সেইভাবে সঙ্গ চলবে। কাজে এই ঠাকুর মা স্বামীজি দ্বারা স্বামীজি প্রতিষ্ঠা করলেন সঙ্গটা, মানে রূপ দিলেন। তারপরে স্বামীজি বেঁচে থাকতে ওই 5 বছরের মধ্যে তার গুরু ভাইরা সব অসাধারণ। একজন প্রকৃত নেতা কি করে, সে তার উদ্দেশ্যটা খুব ভালো করে বলতে পারে, এটাকে মিশনটা কি বলতে পারে, মানে ভিশনটা কি বলতে পারে, কি মানে নেতা তো ভালো নেতা, এই ভেবে আমি করেছি। স্বামীজি সেই ধারণাটা পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। তিনি সেটাকে একেবারে ওই ব্রহ্মানন্দ শারদানন্দ তার যে গুরু ভাই তাদের মধ্যে ঢুকিয়ে দিলেন। শুধু তাই নয়, তাদেরকে বলে গেলেন যে কিভাবে কি করতে হবে। শুধু তাই নয়, তিনি আবার একটা নিয়মাবলী করে দিয়ে গেলেন, একদম 4-5 থেকে 8 ঘাট বেঁধে এই নিয়মাবলী অনুযায়ী আমাদের মঠ মিশনের সাধু ব্রহ্মচারীরা চলবে। এবং এই সবকে ভিত্তি করে রাজা মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী শিবানন্দ এরা মিলে একটা ছাঁচ তৈরি করলেন। এবং এই ধারায় চলছে রামকৃষ্ণ মিশন 125-127 ধরে রামকৃষ্ণ সংঘ। এবং এই রামকৃষ্ণ এই যে ছাঁচটা বললেন, রাজা মহারাজের পরিচালিত কথা যে আমরা ছাঁচ তৈরি করে দিয়ে গেলাম, তোরা দাগা বুলিয়ে যা, এইটা যে বললেন এটা শুধু সাধুদের জন্য নয়, এই যে ছাঁচ এবং সব কিছু হচ্ছে সাধু গৃহী সমাজ, আপনারাও এই সংঘের মধ্যে আছেন। সেই ছাঁচটা অনুযায়ী আমরা জীবনযাপন করছি। ঠাকুর যে ছাঁচটা তৈরি করেছিলেন, মা যে ছাঁচটাকে রক্ষা করেছেন, স্বামীজি যে ছাঁচটাকে রূপ দিয়েছেন, এবং স্বামীজি ঠাকুর এবং মাকে অনুসরণ করে রাজা মহারাজজি এরা যে ছাঁচটাকে একেবারে পাকাপাকি করে দিয়ে গেছেন। এবং তারা চলে যাওয়ার পরে তাদেরই হাতে যারা তৈরি হয়েছেন, বিরজানন্দজি এরা করেছেন, সেই ধারায় চলছি। কাজে এখানে মিশন হলো মানে কি, আপনারা সেই ধারাটাকে পেলেন কিভাবে জীবনযাপন করব। তা সেটা করবেন। সহজ কথা, বেশি কিছু কথা নেই। কথাটা হচ্ছে ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকেও ভালোবাসা। আরেকটা জিনিস আমরা খুব নেগলেক্ট করি, সেটা করলে হবে না, আবার মানুষকেও ভালোবাসা। সেই জন্য ভালো মানুষ হতে হবে, ভগবানকে ধরে ভালো মানুষ হতে হবে, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, আর সাধ্যমতো অন্যের উপকার করতে হবে। এটা করতে হবে, কিছু না করলে চলবে না। এবং আজকের দিনে একটা দুটো মায়ের সম্বন্ধে, ঠাকুরের মায়ের সম্বন্ধে তো বলতে হয়। এদের বয়স কত আমি ভাবছিলাম, তা ঠাকুরের মায়ের সাল হচ্ছে 1790, জন্মদিন জানা যায় না। আর ঠাকুরের বাবা ক্ষুদিরাম, তিনি তার থেকে 16 বছর বড় ছিলেন, অর্থাৎ 1784। সেদিক থেকে দেখতে গেলে মায়ের বয়স কিন্তু 224 হয়েছে, মানে আমাদের ঠাকুমা চন্দাদেবীর বয়স হয়েছে 224, আর আমাদের ঠাকুরদা ক্ষুদিরাম তার বয়স হয়েছে 240। এবং যখন ওই কাত্তায়নী প্রথমে ওই দেরেগ্রামে তো ছিলেন, রামকুমার জন্ম হলো, আর হচ্ছে কাত্তায়নী মেয়ের জন্ম হলো। 8 বছর বয়সে ক্ষুদিরামের সঙ্গে বিয়ে হয়েছিল, এবং তিনি দ্বিতীয় স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী অল্প বয়সে বিয়ের পরেই মারা গেছিল। তারপরে এই দেরেগ্রামে এলেন, এই দেরেগ্রাম থেকে কামারপুকুরে এলেন, এবং এমন সরল ছিলেন যে সারা প্রতিবেশী সবাইকে নিয়ে তিনি চলতেন। আর সব থেকে ব্যাপার, দুটো ঘটনা বলে আমি শেষ করব, এই দুটো আমার খুব লাগে। একটা ঘটনা, আপনারা সেই ঘটনা জানেন যে তখন রামকুমার বড় হয়েছেন, তিনি পুজো করেন, ক্ষুদিরাম চলে গেছেন বোধহয় লক্ষ্মী পুজোতে। রাত্রিবেলায় কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন রামকুমার গেছেন ভূত শুভতে একজনের বাড়িতে পুজো করতে। অনেক রাত হয়ে না, ক্ষুদিরাম আছেন, তখন রাত হয়ে গেছে,
রামকুমার এখনও ফেরেননি, সেটা খুবই উৎকণ্ঠা। আমাদের ঠাকুমা চন্দ্রাদেবী তিনি রাস্তায় বেরিয়ে এসেছেন, বেরিয়ে এসে কিছুটা এগিয়ে গিয়েও তাকিয়ে আছেন ভূতসুবর দিকের থেকে, মানে ওইখান থেকে যদি ছেলে ফেরে। দূর থেকে মনে হচ্ছে কে যেন মাঠের মধ্য দিয়ে আসছে, বোধহয় ছেলেই আসছে। তারপরে দেখছেন একজন অল্পবয়স্কা মহিলা, অপূর্ব সুন্দরী এবং গা ভর্তি গয়না, তিনি আসছেন। তার মাথায় উঠল না, মানে ছেলের জন্য এত উদ্বেগ যে অত রাতে ভদ্রঘরের একজন মহিলা তিনি কি করে আসবেন, প্রায় মাঝরাত, মাঠের মধ্যে দিয়ে কি করে আসবেন, হেঁটে আসছেন। তিনি তাকেই জিজ্ঞেস, আচ্ছা আমার ছেলেকে কি দেখেছো? এগুলো খেয়াল নেই যে ছেলেকে চিনবেন কি করে। হ্যাঁ, ছেলেকে দেখেছো? মানে তুমি কোথার থেকে আসছো? বলে আমি ভূতসুবর থেকে আসছি। ও আমার ছেলেও তো ওখানে গেছে, আমার ছেলেকে কি তুমি দেখেছো? তখন তিনি উত্তর দিলেন, হ্যাঁ তোমার ছেলে যেখানে গেছিলো আমিও সেখানে ছিলাম, ও তোমার ছেলে আসছে এক্ষুনি। তারপরে এবার তখন নিশ্চিন্ত হয়েছেন, এবার তাকালেন যে এত গা ভর্তি গয়না, অল্পবয়স্ক মেয়ে। তখন চন্দ্রাদেবী বললেন, তার মাতৃভাব তখন জেগে উঠেছে, যে তুমি এত রাতে ভাবছেন যে রোদে তার মুখটা লাল হয়ে গেছে গরমে। তখন ভেবেছে, আহা লাল মুখ ঠাকুর, তুমি গরমে বড় কষ্ট পেয়েছো, একটু এসো না, ঘরে এসো, ঘরে আমানি পান্তা ভাত আছে, একটু খেয়ে নাও, তোমার ভালো লাগবে, একটু জিরোবে। সে চলে গেল। সমস্ত দেবদেবীর প্রতি তার তখন বাৎসল্য ভাব, তার কারণ সর্বদেব দেবী স্বরূপ যিনি, তিনি জন্মগ্রহণ করছেন। তা সেই এরা সব ঠাকুরেরই অংশ, অবতার লীলার অংশ, তার জন্মস্থান। এটা রামকৃষ্ণ, এই রামকৃষ্ণ মিশন বা সংঘ মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণ, প্রবহমান শ্রীরামকৃষ্ণ ঠাকুরই বয়ে বেড়াচ্ছে। সংঘ মানে কি, স্বামীজি বলে গেছেন স্থূল শরীর। শঙ্করানন্দজিকে একজন জিজ্ঞেস করছেন, আমরা কেউ গুরু সেবা করতে পারলাম না কেন? গুরু তো চলে গেছেন, গুরুর কাছ থেকে দূরে ছিলাম। স্বামী শঙ্করানন্দজি প্রেসিডেন্ট ছিলেন আমাদের মঠ মিশনে। শঙ্করানন্দজি বলছেন যে এই সংঘই ঠাকুর, আমাদের সব গুরুরা হচ্ছে আসলে শ্রীরামকৃষ্ণ। কাজে এই সংঘের সেবা করো, সংঘের সেবা করলেই হচ্ছে গুরু সেবা হবে। কাজেই সেই মূল সঙ্গে অন্তর্ভুক্ত হলো এই আমাদের ঠাকুরের গর্ভধারিণী, সর্বদেব দেবী স্বরূপ যে ভগবান, তার গর্ভধারিণী। এবং এই অবতারের কীরকম লীলা দেখুন। চৈতন্যদেবের মা ছিল, চৈতন্যদেবের সহধর্মিণী ছিল। এটাই সন্ন্যাসীরা, চৈতন্যদেব দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী, শঙ্করপন্থী। শ্রীরামকৃষ্ণ একই পন্থী, শঙ্করপন্থী দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী। চৈতন্যদেব কিন্তু মায়ের সঙ্গেও থাকেননি, সহধর্মিণীর সঙ্গে বিষ্ণুপ্রিয়ার সঙ্গেও থাকেননি। কিন্তু এই অবতার দেখাচ্ছেন সন্ন্যাসীর এবং গৃহীর উভয়ের আদর্শ। মাকে কীরকম শ্রদ্ধা করছেন, ভালোবাসছেন, আবার সহধর্মিণীকেও কীরকম শ্রদ্ধা করছেন, ভালোবাসছেন। আবার অটুটভাবে তিনি সন্ন্যাসী শ্রেষ্ঠ, তিনি সন্ন্যাসীর আদর্শ, আমাদেরও আদর্শ, গৃহীদেরও আদর্শ, সন্ন্যাসীরও আদর্শ, গৃহীদেরও আদর্শ, সকলেরই আদর্শ। কিন্তু আদর্শের মধ্যে একটা মূল কথা আছে, সেটা হচ্ছে মাতৃজাতিকে খুব, মা আপনারা সবাই আছেন সহধর্মিণী বা যে রূপে মায়েরা আছেন, সবাইকে সম্মান দেবেন। আর ওইটা কথা হচ্ছে এক ভালোবাসা, মানুষকে ভালোবাসতে হবে। আর মানুষের মধ্যেই ভগবান আছেন। ঠাকুর বলছেন আমরা মন্দিরে প্রণাম করি যেভাবে, আবার মানুষকেও শ্রদ্ধা জানাই সেইভাবে, হাত জোর করে নমস্কার করি। তার মানে আমাদের ধর্মের মধ্যেই আছে যে মন্দিরের ভগবান তিনি, আবার মানুষে আছে একটাই ভালোবাসা, ভগবানকে ভালোবাসা, ভগবানকে ভালোবাসা, আবার মানুষকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা। আমরা অনেকেই এই দ্বিতীয়টাকে নেগলেক্ট করি বলে আমাদের অতটা আধ্যাত্মিক উন্নতি হয় না, আর দরকার নেই। কিন্তু আমরা সেটা যেন করি। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি, চন্দ্রাদেবীর কাছে প্রার্থনা করি, তারা সব তো মানুষ নন, তাদের যে কোনো একজনের আশীর্বাদ পেলেই আমাদের আধ্যাত্মিক আশীর্বাদও পেতে হবে, চেষ্টাও করতে হবে। শুধু আশীর্বাদে হবে না, শুধু চেষ্টাতেও হবে না। আমাদের গুরুজনরা আমাদেরকে বলেন যে ট্রাই অ্যান্ড ক্রাই, এটা বলেন আমাদের সাধুদের মহলে। ট্রাই মানে নিজে চেষ্টা করতে হবে, ক্রাই মানে প্রার্থনা করতে হবে। তিনি প্রার্থনা শুনবেন, কৃপা করবেন, আশীর্বাদ করবেন, সেটারও প্রয়োজন। আর আমি চেষ্টা করব, সেটারও প্রয়োজন। শুধু একটাতে হবে না। কাজে আমরা যেন চেষ্টা করি ভালো মানুষ, ভালো ভক্ত হবার। আর সঙ্গে সঙ্গে আমরা যেন সবসময় এই ভগবান, এই যুগের ভগবান ঠাকুর মা স্বামীজি এদের দিকেও তাকিয়ে থাকি। এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে প্রীতি নমস্কার জানিয়ে শেষ করছি। নমস্কার।
প্রণাম জানাই পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ মিশন বেলুড় মঠের। এই সংঘের যিনি প্রধান পুরুষ শ্রী শ্রীরাম, তার মায়ের জন্মস্থান এবং বাড়িতে প্রতিষ্ঠিত হল রামকৃষ্ণ মঠ। এটি এখন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন শাখা। শ্রী বীরা